নমস্কার আমার সুপ্রিয় ছাত্রছাত্রী, তোমাদের জন্যে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির জাতীয় শিক্ষানীতির যে সিলেবাস প্রবর্তিত হয়েছে সেই সিলেবাস অনুসারে রাষ্ট্রবিজ্ঞানের একটা অন্যতম বিষয় আজকে আমরা তুলে ধরব এই ভিডিওর মধ্যে দিয়ে। তো আশা করছি তোমরা সকলেই ভালো আছো এবং পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। আমরা প্রতিদিন নিত্য নতুন একটা ভিডিও, নতুন তথ্য দিয়ে আমরা তুলে ধরতে প্রয়াসী। আর এই মুহূর্তে তুমি যদি আমার চ্যানেলটি ফলো আপ করো বা দেখো, তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। তো আজকে আসি যে প্রশ্নটা 2024 সালে আসবে, আসার সম্ভাবনা প্রবল। আর সেই সঙ্গে আরেকটা নতুন খবর একটু জানিয়ে রাখি। দূরগত ছাত্রছাত্রী বারাসাত এবং কলকাতার মধ্যে যে সকল ছাত্রছাত্রী আছেন, যারা নিয়মিত আমার ইউটিউব চ্যানেল ফলো আপ করেন, আমার নোটিশ চ্যানেল ফলো আপ করেন, পরীক্ষার আগে এবং নানান সময়ে তারা বলে থাকে, স্যার আমাদের এটা করে দিন, এটা করে দিন, আমরা বুঝতে পারছি না। তাদের জন্য বলে রাখছি, নিউ ব্যারাকপুর মহাজাতি পরিষদের সামনে নতুন স্টাডি সেন্টার হয়েছে। তোমাদের যদি কোনো প্রয়োজন হয় তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে ওই নতুন স্টাডি সেন্টারে তোমরা আসতে পারো। আমি সপ্তাহে 2 দিন সেখানে পাঠদান দিতে যাই। তো আজকে আমরা আলোচনা করব আইনের অনুশাসন বলতে কি বোঝো, আলোচনা করব। কোথাকার আইনের অনুশাসন, ব্রিটেনের আইনের অনুশাসন বলতে তোমরা কি বোঝো, বিস্তারিত আলোচনা করব। তো আমরা প্রথমেই বলবো, আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে আইনের অনুশাসন কথাটি প্রথম ব্যবহার করেছিলেন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ডাইসি। আবার বলছি, আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে আইনের অনুশাসন কথাটি প্রথম ব্যবহার করেছিলেন বিখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী ডাইসি। আর আইনের অনুশাসন হল ব্রিটিশ শাসন ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য। আর ব্রিটেনের আইনের অনুশাসন হলো নাগরিকদের অধিকার এবং স্বাধীনতার মূল ভিত্তি। ব্রিটেনের আইনের অনুশাসন হলো নাগরিকদের অধিকার এবং স্বাধীনতার মূল ভিত্তি। তা আশা করছি তোমরা আইনের অনুশাসন কোথায় প্রচলিত হয়েছে এবং আইনের অনুশাসন বলতে কি বোঝো। তবে ব্রিটেনের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে 1215 সালে মহাসনদ আইন অনুসারে আইনের অনুশাসন ভ্রূণ ছিল। সেখানে মহাসনদে সেখানে ভ্রূণরা জন্মগ্রহণ হয়েছিল, মুকুলিত হয়েছিল। আর 1688 সালে ব্রিটেনের গৌরবময় বিপ্লব এবং 1689 সালে বিল অফ রাইটস, মনে রাখবে 1689 সালে বিল অফ রাইটস এর মাধ্যমে আইনের অনুশাসনের মধ্য দিয়ে ব্রিটেনে এটি প্রসার লাভ করে। আর সেখানে আইনের অনুশাসনের অর্থ হল, অর্থাৎ 1689 সালে বিল অফ রাইটস অনুসারে ব্রিটেনের যখন আইনের অনুশাসন প্রতিষ্ঠিত হয়েছিল, সেখানে সেদিন কি বলা হয়েছিল সেটাই এবার আমরা আলোচনা করব। সাধারণভাবে আইনের অনুশাসন বলতে বোঝায় আইনের দ্বারা সর্বোচ্চ এবং সকলেই আইনের চোখে সমান। অর্থাৎ 1689 সালে বিল অফ রাইটস অনুসারে আইনের অনুশাসন বলতে সেদিন বলা হয়েছিল যে আইনের স্থান সর্বোচ্চ এবং সকলেই আইনের দ্বারা সংরক্ষিত এবং সুরক্ষিত। অর্থাৎ আইনের চোখে সকলেই সমান। উচ্চ পদস্থ একজন কর্মচারী থেকে, অর্থাৎ রাষ্ট্রপ্রধান থেকে নিম্নে যিনি ঝাড়ুদার আছেন, সকলেই কিন্তু এই আইনের আওতায় থাকবেন। এই আইনের ঊর্ধ্বে কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান
থাকতে পারেন না। এখানে সংবিধান নাগরিক জীবনের সকল অধিকার সংরক্ষিত এবং সুরক্ষিত রাখবে। এবং এখানে আরো একটা জিনিস বলা হলো 1689 সালে, সরকার যদি স্বৈরাচারী হয়ে ওঠে তবে আত্মরক্ষার তাগিদে মানুষ আদালতে দ্বারস্থ হতে পারবে। 2 নম্বর, আইনের অনুশাসনে রাষ্ট্রবিজ্ঞানী ডাইসি কি বলছে? এখানে তিনি বলছেন সরকারের কোনো স্বৈরী ক্ষমতা নেই, অর্থাৎ সরকার কখনো স্বৈরাচারী হয়ে উঠতে পারবে না, কারণ ব্রিটেনের সংবিধান সেইভাবে রচিত এবং তৈরি হয়েছে। সেখানে বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি আদালত কর্তৃক দোষী সাব্যস্ত না হবে ততক্ষণ পর্যন্ত তাকে কেউ শাস্তি প্রদান করতে পারবে না। গুরুত্বপূর্ণ বিষয়, কিন্তু যতক্ষণ পর্যন্ত দোষী সাব্যস্ত না হবে ততক্ষণ পর্যন্ত তাকে শাস্তি দেওয়া যাবে না। শুধু তাই নয়, তার জীবন এবং সম্পত্তির অধিকার থেকে তাকে বঞ্চিত করা যাবে না। অর্থাৎ এখানে সরকারের কোনো স্বৈরী ক্ষমতা নেই, অর্থাৎ সরকার কোনো স্বৈরাচারী ক্ষমতার আদলে ব্যক্তির জীবন এবং সম্পত্তির অধিকার থেকে তাকে বঞ্চিত করতে পারবে না। 2 নম্বর, আইনের দৃষ্টিতে সকলের সমান। আইনের অনুশাসন অনুসারে আইনের দৃষ্টিতে সকলের সমান। সেখানে কি বলা হচ্ছে? রাষ্ট্রের অভ্যন্তরে বসবাসকারী কোনো ব্যক্তি, কোনো প্রতিষ্ঠান আইনের ঊর্ধ্বে অবস্থান করতে পারে না। অর্থাৎ আইনের চোখে সকল ব্যক্তি এবং প্রতিষ্ঠান সমান হবে। তবে এক্ষেত্রে সেই ব্যক্তির বা সেই প্রতিষ্ঠানের পদমর্যাদা বা সামাজিক মর্যাদা যাই থাকুক না কেন, তারা কেউ প্রচলিত আইনের ঊর্ধ্বে অবস্থান করতে পারে না। প্রত্যেকেই আইনকে মান্য দিয়ে চলতে বাধ্য। আশা করছি তোমাদের ভালো লাগছে। তোমাদের সামনে কিন্তু এই মুহূর্তে আমার শেষের কবিতার পাঠকেন্দ্রে ছাত্রছাত্রীরা বসে তোমাদের সাথেও কিন্তু আমার এই আলোচনা শুনছে। তা আশা করছি তোমাদের যদি ভালো লাগে তাহলে একটু আমাদেরকে জানিয়ে দেবে। আমরা আপ্লুত হই, আমরা গর্বিত হই, আনন্দিত হই এবং আগামী দিনে কোনো একটা ভিডিও তৈরি করতে আমরা প্রবলভাবে উৎসাহিত হই। এবং সেটাও যদি না পারো তো বন্ধুদের কাছে একটু শেয়ার করে দিও। তোমার সাথে সাথে তোমার বন্ধুও কিন্তু এই সামান্য বিষয় দিয়ে উপকৃত হতে পারে। তবে জেনে রেখো, এই প্রশ্নটা কিন্তু 2024 সালে 3য় সেমিস্টার রাষ্ট্রবিজ্ঞানে কিন্তু আসবে। এটা কিন্তু আমরা আগেই বলে রাখলাম। আইনের অনুশাসন অনুসারে 3 নম্বর যে আলোচ্য বিষয়, সে আলোচ্যটা বিষয় হলো নাগরিক অধিকার আইন দ্বারা সংরক্ষিত এবং সুরক্ষিত। আমরা ভারতবাসী এবং আমরা আলোচনা করছি ব্রিটেনের সংবিধান, লিখিত সংবিধান, এবং সেখানে লেখা আছে যেসব দেশের লিখিত সংবিধান দ্বারা নাগরিকদের অধিকার সংরক্ষিত এবং সুরক্ষিত হয়। কিন্তু আশ্চর্যের বিষয়, ব্রিটেনের কোনো লিখিত সংবিধান নেই। আমাদের দেশে যেমন লিখিত সংবিধান আছে, ব্রিটেনের কিন্তু সেরকম লিখিত সংবিধান নেই, যার ফলে সে দেশের নাগরিকদের কি তাদের অধিকারগুলি কিন্তু কোথাও লিপিবদ্ধ করা নেই। কারণ এখানে দেখা যায় এই নাগরিকদের
অধিকারগুলি, যে অধিকারটুকু তারা পেয়ে থাকে, সেটা কিন্তু সংবিধান দ্বারা প্রাপ্ত নয়, অর্থাৎ সংবিধান দ্বারা এগুলো সৃষ্টি হয়নি এবং সংবিধান দ্বারা সংরক্ষিত নয়। তবে দীর্ঘকাল ধরে এই অধিকার, এই রীতিনীতি, প্রথাগুলো একটা ধারাবাহিকভাবে চলে আসছে, বংশানুক্রমিকভাবে পর্যায়ক্রমে চলে আসছে এবং এখানে দীর্ঘদিন এইভাবে চলে আসার ফলে এবং আদালতের বিভিন্ন সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ নাগরিকদের অধিকারগুলি স্বীকৃত এবং সংরক্ষিত হয়েছে। আর তার ফলে ব্রিটেনের আইনের অনুশাসন অনুসারে সাধারণ আইন দ্বারা নাগরিকদের অধিকারগুলি সুরক্ষিত এবং সংরক্ষিত। এটাই ছিল আমাদের আজকের বিষয়, ব্রিটেনের আইনের অনুশাসন বলতে কী বোঝো। আর তোমাদের যদি আমাদের এই চ্যানেলের আলোচনা বিন্দুমাত্র তোমার হৃদয়কে যদি স্পর্শ করতে পারে, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে। এটুকু আশা প্রত্যাশা আমরা করতে পারি। তো আজকে আমরা আসি, আগামী কোনো এক সকালে তোমার সাথে আমার আবার দেখা হবে। নমস্কার।